পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে দোরগোড়ায় বাংলাদেশ। রূপপুরে চুল্লিতে ইউরেনিয়াম বসছে আজ। প্রধানমন্ত্রীর সাথে রোসাটমের মহাপরিচালকের সাক্ষাৎ। চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নিহত। হামে ময়মনসিংহ মেডিকেলে ৩ ও বরিশালে 2 শিশুর মৃত্যু। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে তেহরানের প্রস্তাবে খুশি নন ট্রাম্প। হরমুজ প্রণালীর অচল অবস্থায় বৈশ্বিক খাদ্য সংকট ঝুঁকিতে, সতর্কতা জাতিসংঘের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে শুরু হচ্ছে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম। এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে পুরো প্রকল্প এলাকা ও আশপাশে বইছে উৎসবের আমেজ। জ্বালানি লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে প্রকল্প এলাকায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে বক্তব্য রাখবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেনের, রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিকাচভ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল ক্রোসি। পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীর তীরে অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 1-এর ডিজাইন ও নির্মাণ লাইসেন্স পাওয়ার পর 2017 সালের 30 নভেম্বর মূল নির্মাণ কাজ শুরু হয়। চলতি মাসের 16 তারিখে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করে। প্রকল্প সংশ্লিষ্টদের আশা, জ্বালানি লোডিং সফলভাবে সম্পন্ন হলে প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে অন্তত 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে, যা দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম এর মহাপরিচালক অ্যালেক্সি লিকাচেভ। মঙ্গলবার সকাল 10টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা রূপপুর পরমাণু কেন্দ্রের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। পরমাণু কেন্দ্র স্থাপনে সহায়তা করায় রাশিয়াকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই প্রকল্পে রাশিয়ার সহায়তা অব্যাহত থাকবে বলে আশা করেন তিনি। রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিকাচেভ বলেন, বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দেশের চাহিদা মেটাতে ভূমিকা রাখবে। আজ বিকেলে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন হবে। এই উপলক্ষে রোসাটমের পরিচালক বাংলাদেশ সফর করছেন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে 2 বৌদ্ধ ভিক্ষু সহ 3 জন নিহত হয়েছেন। উপজেলার চুন্তি জাঙ্গালিয়া এলাকায় সকাল 9টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দ্রুতগতির একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হয় 3 জন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। নিহতরা হলেন সুধাইমা ভিক্ষু, সারা ভিক্ষু ও মাইক্রোবাস চালক লাহব্রে মার্মা। নিহতরা সবাই খাগড়াছড়ির বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, সড়কের বেহাল অবস্থা ও নিরাপত্তা ঘাটতির কারণে এই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। হামের উপসর্গে ময়মনসিংহ মেডিকেলে 3 ও বরিশালে 2 শিশুর মৃত্যু হয়েছে। তারা হলেন গৌরীপুর উপজেলার 7 মাসের ছেলে শিশু, জামালপুর মাদারগঞ্জের 4 মাসের মেয়ে শিশু ও নেত্রকোনার দুর্গাপুরের 5 মাসের ছেলে শিশু। এ নিয়ে হাসপাতালটিতে এ পর্যন্ত মোট 20 শিশুর মৃত্যু হলো। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে আরও 32 জন। আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন 74 জন শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত 17 মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট 925 শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 831 জন। নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের বিএনপির 2 নেতাকর্মীকে গুলি ও কুপিয়ে আহত করা হয়েছে। হামলার জন্য স্থানীয় জামাত শিবিরকে দায়ী করেছেন বিএনপি নেতারা। হামলায় ছয়ানী ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের যুবদল সভাপতি সাইফুল ইসলাম শাকিল গুলিবিদ্ধ হয়। এ সময় ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ আলাউদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। নোয়াখালী জেলা যুবদল সাধারণ সম্পাদক নুরুল আমিন খান জানান, সোমবার রাতে স্থানীয় যুবদলের উদ্যোগে একটি মিছিল বের হয়। মিছিল শেষে বাড়িতে ফেরার সময় আগে থেকেই ওত পেতে থাকা জামাত শিবিরের গুপ্ত বাহিনী ছয়ানী ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের যুবদল সভাপতি সাইফুল ইসলাম শাকিলের পথরোধ করে গুলি চালায়। একই সাথে শাকিলের সাথে থাকা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ আলাউদ্দিনকে কুপিয়ে আহত করে। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। গুরুতর আহত শাকিলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। সিলেটে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর আগাম বন্যার শঙ্কায় নির্ঘুম রাত কাটছে হাওর পাড়ের কৃষকদের। আবহাওয়া অধিদপ্তর ও বন্যা পূর্বাভাস কেন্দ্রের সতর্ক বার্তার পর জেলার হাওর অঞ্চলে দ্রুত বোরো ধান কাটার ধুম পড়েছে। কৃষি বিভাগ বলছে, এরই মধ্যে অর্ধেক ধান কাটা শেষ হয়ে গেছে।
চলছে বাকি ধান দ্রুত ঘরে তোলার জোর তৎপরতা। সিলেট থেকে দীপু সিদ্দিকীর পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আজমল আলী। প্রকৃতির এমন অপরূপ ছবি সিলেটের দিগন্তজোড়া হাওরের। এমন ফলনেও স্বস্তি নেই কৃষকদের। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী যে কোনো সময় হানা দিতে পারে আগাম বন্যা। সেই আশঙ্কায় কাস্তে হাতে নেমে পড়েছে হাজার হাজার কৃষক। পানিতে ডোবা আধা পাকা ধান কেটে নিচ্ছে কেউ কেউ। 5টা নদীর পানি একবারে যা আছে সব ধান নষ্ট করে নিয়েছে। কাঁচা ধান আমরা কাটা লাগে, এই বন্যার লেগে পাহাড়ের বন্যা পানি কিছু কিছু ধান পানি নিচে চলে গেছে। ইন্ডিয়া পাহাড়ি ঢলে কারণে আমরা আজকে কাঁচা ধান কাটা লাগে, আর নাইলে আমরা কাঁচা ধানটা সুন্দর করে কাটতাম না, ফাঁকায় একবারে বাড়িতে নিতাম। এদিকে আগাম বন্যার আশঙ্কায় কৃষকদের আগে থেকেই সচেতন করেছে কৃষি বিভাগ। বড় কোনো বিপর্যয় না ঘটলে আগামী কয়েকদিনের মধ্যে অবশিষ্ট ধানও নিরাপদে ঘরে তোলা সম্ভব বলে জানান তারা। যেহেতু এতদিন ধানটা পাকায় নিয়ে আসছে, দ্রুত ধান কাটা চলতেছে, আশা করতেছি যে হাওড়ের ধান তুলে আনতে পারবো। সিলেটে এবার বোরো আবাদ হয়েছে ৮৮,৫৬০ হেক্টর জমিতে। এর মধ্যে শুধু হাওড়া অঞ্চলেই প্রায় ৩৭,৬২৬ হেক্টর জমি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। অবিশ্বাস্য হলেও সত্যি, 1 কেজি পেঁয়াজের বীজ বিক্রি হচ্ছে 8 থেকে 10 হাজার টাকায়। আর তাই রাজবাড়ীতে দিন দিন বাড়ছে পেঁয়াজ বীজের আবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাজারে পেঁয়াজের বীজের দাম ভালো থাকায় লাভবান হওয়ার স্বপ্নে জেলার কৃষকরা। চলতি বছর জেলার 250 মেট্রিক টন পেঁয়াজের বীজ উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। বাজার মূল্য প্রায় 250 কোটি টাকা। রাজবাড়ীর প্রতিনিধি এম দেলার হোসেনের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। জুড়ে অপরূপ দৃশ্য। দেখতে সাদা কদম ফুলের মতো হলেও এটি আসলে পেঁয়াজের দানা। এর সাদা অংশ শুকিয়ে বের হয় কালো বীজ, যার বাজার দর আকাশ ছোঁয়া। তাই এ বীজকে বলা হয় কালো সোনা। এই ফসল চাষে লাভ বেশি হওয়ায় রাজবাড়ীতে পেঁয়াজ বীজ উৎপাদনে ঝুঁকছেন অনেকেই। এই দানা চাষ করে ভাগ্য বদলে গেছে অনেকের। সদর উপজেলা সহ জেলার 5 উপজেলাতেই এই পেঁয়াজের বীজ চাষ হয়ে থাকে। কৃষকরা জানান, এই বীজ আবাদে বেশ যত্নশীল থাকতে হয়। আবাদ শুরু হয় নভেম্বর ডিসেম্বরে, আর ফলন পাওয়া যায় এপ্রিল মে মাসের দিকে। ক্ষেত থেকে তোলার পর 1 বছর এই বীজ সংরক্ষণ করতে হয়। পরবর্তী বছরে গিয়ে এই বীজটি সংগ্রহ করে ক্ষেতে বপন করেন কৃষকরা। আমাকে এই ফসলটা আমরা ধরে রাখি, ধরে এই বছরে আসলে পারে দেখা গেল যে হিসাবে বাজার হিসাবে আমাকে একবার 3-4 লাখ টাকা পাই। 40,000 খরচ হয়েছে, হয়তো লাগালে হয়তো আমি 80,000 40,000 টাকা লাভ হবে আর কি। পেঁয়াজের আবাদ করে দানা চাষ করে অনেক মানুষ অনেক বিল্ডিংও করছে। আবহাওয়া এখনো অনুকূলে থাকায় চলতি বছর 250 মেট্রিক টন পেঁয়াজের বীজ পাওয়া সম্ভব, আশাবাদ জেলা কৃষি অফিসের। সদস্য সরকার কিন্তু আমাদের এই কৃষকদের সহায়তা করার জন্য আমাদের এই প্রণোদনা কার্যক্রম এই বছর নতুন শুরু করেছে শীতকালীন পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য। তো আমাদের এই বছর আপনাদের আবহাওয়া অত্যন্ত ভালো এবং পেঁয়াজের বীজ যেটা অর্থাৎ কদম, এটা অত্যন্ত ভালোভাবেই এখনো মাঠে প্রতিষ্ঠিত আছে। আশা করি যে এই বছর আমাদের প্রায় 65 থেকে 70 মেট্রিক টন পেঁয়াজের বীজ উৎপাদন হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে জেলায় 141 হেক্টর জমিতে পেঁয়াজের বীজ উৎপাদন হয়েছে। সারা দেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনে রাজবাড়ীর অবস্থান তৃতীয়, আর এই বীজের চাহিদার প্রায় 20% যোগান আসে এ জেলা থেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।